খামেনিকে হারিয়ে যেন আরো শক্তিশালী হয়ে উঠেছে ইরান। সিংহের গর্জন শুনতে পাচ্ছে গোটা বিশ্ব। খামেনিকে হত্যা করে ভুল করে ফেলেছে যেন ইসরায়েল, এটা বলছেন স্বয়ং ইসরায়েলের বিরোধী নেতারা। ইসরায়েল যেন হারে হারে টের পাচ্ছে সেটা। লঙ্কা কাণ্ড বাঁধে দিয়েছে ইরান। ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছে, আরো আহত হয়েছেন ৫ মার্কিন সেনা। তাদের অবস্থাও গুরুতর। গোটা মধ্যপ্রাচ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে ইরানের হামলায়। ইসরায়েলের অভ্যন্তরে হামলায় নিহত হয়েছে আরো ৯ জন। এছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল আসলে কি ঘটছে এবং ইরান যে ঘুরে দাঁড়িয়েছে, যেটি বলা হচ্ছিল যে ইসরায়েল ইরানে হামলা করে বা খামেনিকে হত্যা করে ইরানকে দুর্বল করে দিয়েছে, আসলে কি সেটি হচ্ছে? কি হচ্ছে ইসরায়েলে? ইরানই বা কি করছে? সব মিলে আলোচনা যুক্ত হতে ডেকে নিচ্ছি সহকর্মী ইফতেখার আহমেদ ইফতিকে। ইফতি, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছে আমি মৌসুমী সুলতানা। ইফতি, আসলে ইরানে কি ঘটছে, সর্বশেষ কি আপডেট রয়েছে? বিশেষ করে যেটা আমরা জানতে পাচ্ছি যে ইরান উল্টো হামলা চালিয়েছে ইসরায়েলে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটছে। কি চলছে, একটু সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, ওই সর্বশেষ ইরানের হামলায় ইসরায়েলে ৯ জন, বেতশেমেশ অঞ্চলে ৯ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। আর আমেরিকার একটি রণতরীবাহী জাহাজে ইরানের মিসাইল গিয়ে আঘাত করেছে এরকম শোনা যাচ্ছে। এইগুলো সবই মোস্টলি আনকনফার্ম রিপোর্ট। আর তার চেয়ে বড় কথা যে এখানে যে দুটো পক্ষ আছে, একটা ইসরায়েল আর একটা ইরান, দুটো পক্ষই বেশ সিক্রেটিভ। সো দেশগুলোর অভ্যন্তরে কি ঘটছে এটা এক্স্যাক্টলি জানা হয়তো সম্ভব না, তবে মধ্যপ্রাচ্য জুড়ে যে একটা এফেক্ট পড়ছে এ থেকে কিছুটা হলো আন্দাজ করা যায় যে আসলে ভেতরকার অবস্থাও খুব একটা ভালো না। ইরান এর আগে থেকেই ২৭টি অঞ্চলে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করার ঘোষণা দিয়েই কিন্তু তারা ঘোষণা করে। এখানে যেই বিষয়টি সবচেয়ে লক্ষণীয় বলে আমার কাছে মনে হয় সেটা হলো যে ইরান যে এভাবে রেসপন্ড করবে, বিশেষ করে তাদের শীর্ষ নেতা নিহত হওয়ার পর, এইটা অবভিয়াসলি যে অ্যাসাইলেন্ট পক্ষগুলো আছে, যে মানে যারা আক্রমণ চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, তাদের জানার কথা। তো এরপরও হামলাটা চালানো হলো, ইরানকে উস্কানো হলো এবং আলটিমেটলি যেটা হলো যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অ্যাসেটে গিয়ে ইরান আঘাত করলো। এবং আমি কিছুক্ষণ আগে একটা রিপোর্ট দেখলাম যে ইরানের যে মন্ত্রীরা তারা বলছেন যে আমরা বিভিন্ন গালফের অন্যান্য দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সাথে আপনাদের যাতে কোনো রেষারেষি না হয়। এখন এতে দেশগুলো কতটুকু কনভিন্সড হবে সেটা হয়তো পরের কথা, কিন্তু আলটিমেটলি গোটা মধ্যপ্রাচ্যের উপর কি এফেক্ট পড়ছে, ইসরায়েল বা আমেরিকা জেনে শুনে মধ্যপ্রাচ্যকে আবার ডিস্টাবিলাইজ করলো কিনা, এটাতে তাদের কোনো অর্থনৈতিক স্বার্থ আছে কিনা, এই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। সো কনফ্লিক্টটা এই মুহূর্তে মনে হচ্ছে দুই পক্ষই মোটামুটি পাল্লা দিয়ে করছে, কিন্তু ভবিষ্যতে এটার আসলে এফেক্টটা কি হবে, ইমপ্লিকেশনটা কি হবে, সেটা আমার মনে হয় বেশ গুরুত্বপূর্ণ বিষয় আর কি। ইফতি, এই যে ইরান হামলা চালালো ইসরায়েল এবং ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে, একই সঙ্গে মধ্যপ্রাচ্যেও তারা হামলা চালিয়েছে। এই মধ্যপ্রাচ্যের হামলাতে কিন্তু মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকে বলছেন যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এটি কি ইরানের কোনো কৌশল, মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালানো? একটু আগে যেটা বললাম যে তারা স্থাপনাগুলোয় হামলা চালানোর আগে তারা ঘোষণা দিয়েছিল, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইরানকে আমরা তুলনামূলক কর্নার পজিশনে আমরা বলতে পারি। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এটাকে ইরানি কৌশল বলার চাইতে ইরানের এটা একটা সতর্ক বার্তা যে তাকে আঘাত করে আসলে কোনো সহযোগী পক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সহযোগী পক্ষ একেবারে মুক্তি পাবে না। যেমন আমরা একটা রিপোর্ট বোধহয় দেখেছেন যে ইসরায়েল এবং সৌদি আরবের সরাসরি লবিং এ ইরানের উপর অ্যাটাকটা হয়েছে, মানে সৌদি আরব সরাসরি যুক্তরাষ্ট্রকে এনকারেজ করেছে অ্যাটাক করার জন্য। তো এখানে আসলে স্বার্থটা কি? আর ইরান যদি আশেপাশের দেশগুলোর উপর হামলা চালায় এবং তাদের সঙ্গে তার বৈরিতা তৈরি হয়, তাতে আসলে ইরানের কি লাভ? সো এটা আমার কাছে মনে হয় বরং ওই আক্রমণকারী দেশ দুটোর কৌশলের অংশ, যে ইরানকে যদি ধসানো যায় তো ধসানো যায়, আর যদি ধসানো না যায় গোটা গালফ অঞ্চলের কাছে, এটা যদিও সবাই জানে যে কোন পরিস্থিতিতে ইরান পাল্টা আক্রমণ করেছে, তারপরও ইরানকে একটা
একটা বম্ব হিসেবে প্রতিষ্ঠা করা, যে ওরা আসলে বিপজ্জনক। এটা এখানে বিষয় না যে ইরান কতটা আক্রমণ করে। আলটিমেটলি কোনো দেশের উপর যদি আক্রমণ আসে, সে তার সামনের পক্ষকে শত্রু না হোক, অন্তত সে আক্রান্ত না হওয়ার চেষ্টা করবে। এই দিক থেকে ইরানকে তারা সাবডিউ করে কিনা। আর তো এইটাই আমার কাছে মনে হলো বরং এই দেশগুলোর কৌশল, এই আক্রমণকারী দেশ দুটো বা তিনটে, যেটাই বলে, এই দেশগুলোর কৌশলগুলো আমার কাছে মনে হয় ইরান তাহলে কি আমরা বলতে পারি যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে? আমরা আমরা এটা বলতে পারি যে এখানে একটা সম্ভাবনা আছে যুদ্ধ ছড়িয়ে পড়ার। এটা পুরোপুরি আশেপাশের দেশগুলোর মাইন্ডসেটের উপর নির্ভর করবে। যেমন আমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার একটা বক্তব্য দেখলাম যে আমেরিকার বা ইসরায়েলের হামলার পর তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি, কিন্তু ইরান যখন পাল্টা আক্রমণ করলো তখন তিনি বললেন, এবং অনেকদিন ধরে আমরা তুরস্ককে বিভিন্ন জায়গায় আমেরিকার পক্ষে লবিং করতে দেখি, এবং তারা মিডিয়েটর হিসেবে, তারা চুক্তি মধ্যস্থতাকারী হিসেবে কিছু কিছু জায়গায় তাদেরকে দেখা যায়, আবার অনেক জায়গায় তাদেরকে মধ্যপ্রাচ্যে অনেকগুলো ক্রাইসিসে তাদেরকে দেখা যায় না। বাট এই ক্রাইসিসে প্রথমে শতপ্রণোদিত হয়ে তারা এগিয়ে আসলো যে তারা করবে, তারা মিডিয়েট করবে। তো ব্যাপারটা কি এমন দাঁড়ায় যে মিডিয়েশনের অর্থ কি এটা যে আমেরিকা যাতে ইরানে আর হামলা না করে, এই জন্য ইরানকে কোন পথে চালিত করতে হবে সেই দিকে সেটা প্রতিষ্ঠা করার জন্য ইরানকে একটা নেগেটিভ লাইটে প্রেজেন্ট করা, এবং ওই আন্তর্জাতিক চাপটা ব্যবহার করে ইরানকে ব্যাকফুটে পাঠানো, যে আমেরিকা কিভাবে হামলা বন্ধ করবে সেটা আমরা এনশিওর করব, বাট তাদের হাতে কিছু শর্ত ধরিয়ে দেওয়া। অলরেডি আমেরিকা যে ইরানকে কমপ্লিটলি চাপে ফেলার জন্য, যেভাবেই হোক দুর্বল করার জন্য, ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো যে এবছরের শেষেই ডোনাল্ড ট্রাম্পের মধ্যমেয়াদী নির্বাচনটা হতে যাচ্ছে। এখন মধ্যমেয়াদী নির্বাচনে সে যদি টিকতে না পারে, এটা তার জন্য বিপজ্জনক। এখানে বিপজ্জনক বলতে হলো রীতিমতো আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক কনফ্লিক্টে জড়ানোর রেকর্ড যদি আমরা লিস্ট যদি করতে যাই, এখানে বোধহয় ডোনাল্ড ট্রাম্পের নাম আসবে। সো তাকে নানা রকম কনসিকুয়েন্সের জন্য ফেস করতে হবে। তো আলটিমেটলি তাকে যারা ভোট দিয়েছে, যারা উগ্র আমেরিকান জাতীয়তাবাদী, এবং আমেরিকায় বর্তমানে একটা দেখা যাচ্ছে, একটা অভিযান দেখা যাচ্ছে যেখানে ইমিগ্রেন্টদের বের করে দেওয়া হচ্ছে। সো এখানে আমেরিকার বাসীর সুপেরিয়রিটি, আমেরিকাবাসী সবচেয়ে বড়, তারা বিশ্বের সেরা জাতি, এরকম একটা প্রতিষ্ঠার চেষ্টা চলছে, এবং তারা সরাসরি এই ধরনের কথা বলছেন। তো এই গোটা বিষয়টাকে তারা ফ্রেম করার জন্য এই যুদ্ধটা তারা চালিয়ে যেতে চান বলে মনে হচ্ছে। তো বাকি দেশগুলো কিভাবে আমেরিকাকে সমর্থন করবে এটার উপর নির্ভর করছে যে যুদ্ধটা ছড়াবে কিনা। বাট আমরা অবভিয়াসলি আমেরিকান মিত্রদের একটা প্রবণতা দেখছি, একটা মুভমেন্ট দেখছি যে গোটা বিষয়টাকে ইরানের উপর পিন করার জন্য। জর্ডান কিন্তু তার উপর দিয়ে যাওয়া ইরানের অনেকগুলো অ্যাটাকে ঠেকিয়ে দিয়েছে, যেটা তারা ইসরায়েলের ক্ষেত্রে করেনি। এই ক্ষেত্রে চীন বা রাশিয়া কি বলছে? রাশিয়া, আমি দেখলাম পুতিন বললেন এর মৃত্যুর পর, খামেনির মৃত্যুর পর, খামেনি তো তার পরিবারের 3 সদস্য সহ মারা গিয়েছেন, তার মৃত্যুর পর তারা বলেছে এটা সার্বভৌমত্বের উপর আঘাত, এগুলা এ ধরনের আক্রমণ সহ্য করা যাবে না, এ ধরনের কথাবার্তা। কিন্তু আমার মনে হয় চীন আর রাশিয়া এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণের বাইরে বিশেষ কিছু করবে না, কারণ রাশিয়া আসলে লং রানিং ইউক্রেন যুদ্ধের কারণে তাদের শক্তিতে কিছুটা ক্ষয় হয়েছে। আর ইরান, আর আমরা যদি চীনের কথা বলি, চীন বেশ ক্ষতিগ্রস্ত হবে ইরানের কাছ থেকে, তারা তেল কেনে, কথাটা সত্য। তবে যে কোনো কনফ্লিক্টে জড়ানোর আগে চীনের মধ্যে আমরা সবসময় এক পরিস্থিতি বুঝে নেওয়ার এবং পর্যবেক্ষণ করার একটা কোথায় তার ব্যবসায়িক স্বার্থ সবচেয়ে বেশি, এটা মানে কোনো খারাপ ক্রাইটেরিয়া না একটা দেশের জন্য। একটা যুদ্ধে জড়ানো তার জন্য লাভজনক হবে কিনা, কতটুকু ক্ষয়ক্ষতির বিষয় হবে, হিসাব নিকাশ করে তারপরে তারা, যেখানে আমেরিকার একটা সুবিধা হচ্ছে সেটা হলো গোটা মধ্যপ্রাচ্যের উপর দিয়ে তার যে যুদ্ধের যে ফল আউটটা হবে, যে ড্যামেজটা হবে, সেটা মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যাবে, আমেরিকার উপর কিছু হচ্ছে না। কিন্তু ইরানকে আসলে অর্থনৈতিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে, এখানে ইরান আমেরিকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তারা অপহরণ করে, প্র্যাকটিক্যালি তুলে নিয়ে এসছে সেই দেশ থেকে একদম। সো আমেরিকার এখন যদি মধ্যপ্রাচ্যের তেলের সাপ্লাইটাকে ইনস্টেবল করতে পারে, তাহলে ভেনেজুয়েলার উপর আরো এগ্রেসিভলি মুভ করা। তারা কিন্তু এরপরও ভেনেজুয়েলার তেলের খনি কবজা করতে পারেনি, বাট এই তেলের খনিগুলো কবজা করার ক্ষেত্রে তাদের যে উগ্র আমেরিকাবাদী যেসব
নাগরিক আছেন তাদের সমর্থনটা তারা আরো বেশি করে পাবেন, এবং সেক্ষেত্রে হয়তো ক্রুড অয়েলের একক বাজার আমেরিকার দখলে থাকবে, এবং চীন যদি তখন অবভিয়াসলি তাদের জন্য এই ধরনের যুদ্ধে জড়ানো বেশি বিপজ্জনক। আমরা যেটা দেখছিলাম যে অনেক বিশ্লেষকরা বলছে চীন এখন ইরানের পাশে এসে দাঁড়াবে কিনা বা সামরিক শক্তি দিয়ে তারা ইরানের পাশে থাকবে কিনা, সেটি এখনো আমরা নিশ্চিত বলতে পারছি না, কারণ এখনো অবজারভেশনে তারা রেখেছে। কিছুক্ষণ আগে যে শুরুতে আমি বলছিলাম ইফতি, যে ইরান কিন্তু পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে এবং তারা এক ভয়াবহ আকার ধারণ করেছে সেই আক্রমণ। তারা কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাচ্ছে, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তারা হামলা চালাচ্ছে এবং একই সঙ্গে মার্কিন সৈন্যরা নিহত হচ্ছে। ইরানের এই ঘুরে দাঁড়ানোটা এবং একই সঙ্গে এই যে খামেনিকে হত্যা করার পর ইরানের এই যে পাল্টা আক্রমণটা, এটাকে কিভাবে দেখছেন? ইরান যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় চলে তাতে যেটা হয়, তারা তাদের ধর্মীয় নেতাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি বলে মনে করে। সেটা তাদের কাছে সত্য, এবং এটাও সত্য আমরা যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার হিসেবে বিচার করি, তাদের কিন্তু একজন প্রেসিডেন্টও আছেন এবং অন্যান্য মন্ত্রীরা আছেন। আমার কাছে এই জন্যই মনে হয় যে তাদের শাসনের স্ট্রাকচার ভেঙে পড়ার চাইতে, যেহেতু সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু দায়িত্ব যেভাবে বন্টিত, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আদলে বন্টিত, তাতে তাদের কার্যনির্বাহী দিক থেকে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাদের যেটা হলো, তারা মোরালি কিছুটা হিট হলো, যে আমাদের সর্বোচ্চ নেতাকে এভাবে হিট করা হলো। তবে যেহেতু এটা একটা যতটা না রাষ্ট্রীয় কাঠামোর দিকের বিষয়, তার চেয়ে বড় এটা আবেগের বিষয়। তো এই ধরনের আবেগের জায়গায় আঘাত আসা মানে ইউজুয়ালি সেটা তাদের এটা অনেকটা মর্যাদায় আঘাত লাগার মতো। তো আপনি অনেক ক্ষেত্রেই আপনার উপর আক্রমণ, আপনার ইনফ্রাস্ট্রাকচার, আপনার অবকাঠামো ধ্বংস করা, এটা অনেক ক্ষেত্রে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। কিন্তু আপনার আবেগের উপর আক্রমণ যদি আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই রেসপন্ড করবেন। কিন্তু অনুভূতিতে আঘাত, এটা একটা রিয়াকশন। আমরা কিন্তু কালকে দেখেছি যে সেখানকার যে সংবাদ উপস্থাপক, তিনি যখন খামেনির মৃত্যু সংবাদটি পড়ছিলেন, তিনি কিন্তু প্রচুর কান্না করছিলেন সেই সময়। হ্যাঁ, তারা যদি ভাবেন যে খামেনি রাষ্ট্রের এবং ইরানের অনেকটা ঈশ্বর প্রদত্ত, মানে খোদা প্রদত্ত সর্বোচ্চ নেতা, তার মানে তাকে হত্যা করা মানে তাদের যে রাষ্ট্র ব্যবস্থা এবং তাদের যে বিশ্বাস, তাদের যে আল্লাহর সাথে যে তাদের কানেকশন, এটাতে আঘাত করার মতো। তো এইটা সবচেয়ে বড়, তারা বিশ্বাস করে, এটা একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় আঘাত, এবং এই আঘাত আসা মানে তার এর চেয়ে বেশি হারানোর কিছু নেই। তো অন্তত তার তাই মনে হবে যে আমার আর হারানোর কিছু নেই, এর চেয়ে বেশি আমি কি হারাতে পারি। তো অবশ্যই তারা প্রতিশোধ পরায়ণ হবে এবং তারা এটা বদলে নেওয়ার সেই আক্রমণটা আমরা দেখছি, ভয়াবহ ভাবে দেখছি, এবং এত সংখ্যক মৃত্যু কিন্তু ইরানি হামলায় প্রথম মনে হচ্ছে এটি। আরেকটি বিষয় হচ্ছে খামেনিকে যে হত্যা করলো, যখন এত নিখুঁত ভাবে, কিভাবে খামেনি ঠিক কোথায় অবস্থান করছেন, এটি কিভাবে সম্ভব হলো? এটা এ ধরনের নজির আমরা আগেও দেখেছি ইরানে হামলার ক্ষেত্রে, এবং ইসরায়েলি মোসাদ, তারা পৃথিবীর অন্যতম সেরা গুপ্ত গোয়েন্দা সংগঠন, সংস্থা, দুঃখিত। আর ইরানে এর আগে যে ইরানের সর্বোচ্চ কোনো নেতাকে টার্গেট করা হয়নি ব্যাপারটা তা না, এটা উড়িয়ে দেওয়া সম্ভব না। এবং এক্ষেত্রে একটা আলাপ আবার ফেরত নিয়ে আসা যেতে পারে, যে ইরানের আগের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তার রহস্যজনক মৃত্যু, জঙ্গলের ওপর থেকে তার হেলিকপ্টার ক্র্যাশ করা, এই ধরনের ঘটনা, এগুলোকে পুরোপুরি ষড়যন্ত্রের অংশ বলে উড়িয়ে দেওয়া যায় না। এবং ইরানের মতো একটা দেশ, যেখানে প্রচন্ড অথরিটেরিয়ান কর্তৃত্ববাদী শাসন চলে, তাদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যের কারণেই, তো এসব জায়গায় সরকারের শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। এবং সরকারের শত্রু আপনার যত বেশি তৈরি হবে, গোপন শত্রু, সরকারের শত্রু যত বেশি তৈরি হবে, তত আপনার ইনফিলট্রেশনের রাস্তাটা তৈরি হয়ে যায়। তো এখানে ইসরায়েলের দক্ষতার কথাও বলবো, ইরানের ভেতরকার ইনস্টেবিলিটির কথাও বলবো, যেটা হয়তো ইরানি জনগণ বা ইরানি জনগণ বা ইরানি সরকার কেউই হয়তো এই ধরনের ঘটনার জন্য সরাসরি দায়ী না, বাট তাদের ভেতরকার যে সম্পর্ক, তাদের একজন আরেকজনের প্রতি কতটুকু বিশ্বাস, কতটুকু আস্থা, এইটা একটা বিষয়। আর ইসরায়েল থেকে ইরানের যে প্রক্সিমিটি, দূরত্ব, এটা একটা বিষয়। মানে আপনি ইরানের চারপাশে যেসব দেশ ঘিরে আছে, প্রত্যেকটা দেশে ইনস্টেবল এবং আনস্টেবল, এবং ইচ্ছাকৃতভাবে এদেরকে ক্রমাগত আনস্টেবল করা হয়েছে, আমরা দেখেছি। তো ইরানের ইনফিলট্রেট করা হয়তো ক্ষেত্র বিশেষে মোসাদের জন্য খুব একটা কঠিন হয়নি। তো এইসব ক্ষেত্রে একজন হাইলি ট্রেন্ড অপারেটিভ এবং
এই ধরনের একটা মিশন চালানোর আগে অবশ্যই তারা নিশ্চিত তথ্য নিয়ে নিশ্চিত হয়ে, এর আগে যেমন ইরানের সামরিক ঘাঁটি, সামরিক প্রধানদেরকে টার্গেট করে করে মারা হয়েছে, একদম। আমার মনে হয় এবারও সিমিলার একটা ঘটনা ঘটেছে। এখন আপনি গণহারে যদি ইরানের ভেতরের প্রোটেস্টারদের ইসরায়েলের দালাল বা আমেরিকার দালাল বলে আপনি প্রসিকিউট করতে যান, আপনি করতে পারবেন না, কারণ একজন স্পাই, একজন গোয়েন্দা সে এভাবে ফাংশন করে না, সে এমনভাবে ফাংশন করে না যে আপনি তাকে ধরতে পারবেন। ব্যাপারটা এমন সিম্পল না। তো ইরানের ভেতর ইসরায়েলের কি পরিমাণ শক্তি, এটা আমরা আজ পর্যন্ত আমরা আন্দাজ করতে পারি নাই, এবং ভবিষ্যতেও আসলে কখনো পারবো কিনা এটা সেটা একটা সন্দেহের বিষয়। ইফতি, আমরা কিন্তু গতকাল বিকেল থেকে যেটা জানছিলাম, রয়টার্সও তখন নিউজ করেছিল যে খামেনিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা বিকেল পর্যন্ত জানছিলাম। আবার অনেক গভীর রাতে, আমরা বাংলাদেশ সময় গভীর রাতে রাত 3টার দিকে আমরা জানতে পারলাম খামেনিকে হত্যা করা হয়েছে, এবং সেটি মার্কিন বা ইসরায়েল গণমাধ্যম থেকে বলা হচ্ছিল, ইসরায়েল দাবি করছিল, বাট ইরানি কোনো গণমাধ্যম থেকে আমরা তখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। কিন্তু যেটি আমরা বলছিলাম যে যেহেতু খামেনিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তার মানে হচ্ছে ইরানিদের যাতে মনস্তাত্ত্বিকভাবে তারা ভেঙে না পড়ে, মানসিকভাবে ভেঙে না পড়ে, এই জন্য হয়তো এটি বলা হচ্ছে, ধারণা করা হচ্ছিল। হ্যাঁ, এখানে একটা ইয়ে আছে যে যেহেতু যেটা বললাম অনেক কর্তৃত্ববাদী শাসন, হয়তো জনগণের কাছে তাদের অ্যান্সার করার, তাদের যে জবাবদিহি করতে হবে, এটা আসলে কতটুকু এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো এই ধরনের সিস্টেমে যেটা হয় সেটা হলো, সরকার যেহেতু তার আশেপাশে তার বিশ্বাস এবং আস্থাভাজন লোকজনদেরই রাখে, কেউ যদি সরকারের কর্মকর্তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বা বিশেষ ধরনের আস্থা তারা অর্জন করতে পারে, এমনও হতে পারে লোকচক্ষুর আড়ালে হোক বা বিশেষ কিছু অবদানের জন্য হোক, তারা বিশেষ কিছু স্থান দখল করতে পারে, এবং তারা আসলে কতটুকু কানেক্টেড এবং তাদের সাথে কার কার, মানে সহজ কথা আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমি স্যাবোটাজের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, মানে ইনফরমেশনটা ইরানের ইন্টারনাল সার্কেল থেকেই ইসরায়েলে যেতে পারে কিনা, এটা মানে ইরানকে আমরা যদি একটা আদর্শ রাষ্ট্র বলে চিন্তাও করি, এরপরও এখানে কর্তৃত্বে বা শাসনে থাকা সব লোককে 100% আদর্শবাদী লোক ভাবার কোনো কারণ নেই। এটা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা মনস্তাত্ত্বিক ব্যাপারও হতে পারে, অথবা এমনও হতে পারে খামেনিকে হয়তো আসলে সরিয়ে নেওয়া হয়েছে বা তাকে মুভ করার চেষ্টা করা হয়েছে, বাট আলটিমেটলি সেটা সম্ভব হয়নি। যেহেতু এর আগেও রাইসিকেও মারা হয়েছে, সে যে ট্রাভেল করার কথা এটা হয়তো ওভাবে কেউ জানে না, বাট ঘটনা কিন্তু মানে এটা উড়িয়ে দেওয়া একেবারে অসম্ভব না। তখনই একটা সন্দেহের একটা ডালপালা বুঝেছিল। হ্যাঁ, তো এই রকম ঘটনা যখন রিপিটেডলি ঘটতে থাকে, তখন ঘটনাগুলোকে ছোট করে দেখার সুযোগ পায়। তাহলে ইসরায়েল যেটি চিন্তা করেছিল যে খামেনিকে হত্যা করার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে ইরান, কিন্তু সেটি না হয়ে উল্টোটা আমরা দেখছি। তাহলে কি ইসরায়েল খামেনিকে হত্যা করে ভুল করলো, যেটা আমি শুরুতে বলছিলাম? আমি বরং বলবো যে ওরা হয়তো, খামেনি ওদের টার্গেট ছিল, দীর্ঘদিন যাবতীয় টার্গেট ছিল, কারণ খামেনি একটা সিম্বল। এখন সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে সর্বোচ্চ ন্যায়ের প্রতীক, এরকম একটা লোককে হত্যা করা, এটা অনেকটা মোড়া, মানে মানসিক জোরে আঘাত করা। তো এটা আবার বাজিয়ে দেখার একটা বিষয় হতে পারে, কারণ ইরানে এর আগেও অ্যাটাক করা হয়েছে, এবং ইরান যথেষ্ট আসলে দক্ষতার পরিচয় দিয়েছে এই অ্যাটাকটা ঠেকানোর জন্য, এবং এবারও তারা বহু আগে থেকেই যে তাদের বিভিন্ন রিসোর্স ইরানের আশেপাশে জড়ো করছে, আক্রমণাত্মক হয়ে আছে, তো অবশ্যই ইরান প্রস্তুত ছিল। তো ইরান যে কমপ্লিটলি স্ট্রাকচারালি ভেঙে পড়বে না, এটা ওই যে বললাম, ওদের হয়তো জানার কথা। এটা হয়তো একটা এর মাধ্যমে ইরানের ভেতর থেকে আলটিমেটলি আপনি একটা দেশকে দখল করতে পারেন। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার পরও ভেনেজুয়েলার তেলের খনি উপর আমেরিকা ছায়া থাকলেও আমেরিকা এখনো সেটা কমপ্লিটলি হস্তগত করতে পারেনি, শুধুমাত্র ওখানকার পাবলিকের রেজিস্ট্যান্সের কারণে। তো ইরানের মতো একটা ফর্টিফাইড দেশ, যেটা পাথুরে পাহাড় দিয়ে ঘেরা, যেখানে পাশ থেকে ইসরায়েলেরও ড্যামেজ করতে বেশ ভোগান্তি পোহাতে হয়, ওরকম একটা জায়গায় আসলে আক্রমণ করে সরকার ফেলে দেওয়া, এটা বেশ কঠিন একটা কাজ। সো আমার কাছে মনে হয় তারা এই ধরনের ইনস্টেবিলিটি তৈরি করে ভেতর থেকে ইনসারেকশন তৈরির একটা চেষ্টা করতে পারে। আমরা অলরেডি দু ধরনের ইভেন্ট আমরা দেখেছি। এক ধরনের ইভেন্ট ছিল যে খালেদের মৃত্যুতে অনেক মানুষ নেমে শোক করছেন, কারণ তারা তাকে যেটা বললাম ন্যায় বিচার এবং ধর্মের সর্বোচ্চ প্রতীক হিসেবে তারা দেখে, এবং আরেক পক্ষ তারা তাদেরকে হয়তো অথরিটেরিয়ান হিসেবে দেখে। এখন
দুই পক্ষই হয়তো সঠিক, যার যার জায়গা থেকে সঠিক, যে কিন্তু ওই পক্ষ কিন্তু উৎসব করেছে। আমি বলবো না যে আমেরিকার আক্রমণে খামেনি মারা যাওয়ার কারণে তারা উৎসব করেছে, তারা হয়তো উৎসব করেছে শাসনতন্ত্রের কোনো একটা বড় একটা ফ্যাক্টরের পতনের কারণে। তাদের মধ্যে কার কি মোটিভেশন এটা আমার পক্ষে জানা সম্ভব না। তবে ইরানের ভেতরে একটা বিভেদ কিন্তু আছে, একটা বিভেদ আছেই, এবং বিভেদটা একেবারে ছোট না, সেটা আমরা কিছুদিন আগেও দেখেছি। শোনা যায় যে ইরানের ভেতর গুলি করে অন্তত 7,000 মানুষ হত্যা করা হয়েছে প্রোটেস্টের সময়, এবং এটা বয়ান ভেদে এটা 21,000 পর্যন্ত পৌঁছায়, হতে পারে, হ্যাঁ। 12,000 থেকে 21,000 পর্যন্ত। তো এই ধরনের ঘটনাকে খুব দ্রুত ক্যাশ করার একটা চেষ্টা ওখানে থাকতে পারে আর কি, যে যত দ্রুত সেক্ষেত্রে খামেনি শূন্য ইরানে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার কাছে যেটা মনে হয় যে এই বর্তমানে এই যুদ্ধের অজুহাতে ইরানি কর্তৃপক্ষ বরং আরো রেগুলেশনের দিকে যেতে পারে, নট নেসেসারিলি এটার জন্য আপনার পাবলিকের উপর হামলা করতে হবে, আক্রমণ করতে হবে, বাট পাবলিকই হয়তো অনেক ক্ষেত্রে এই জিনিসগুলোতে অ্যাভয়েড করবে, এই জিনিসগুলো মেনে চলবে, কারণ তারা হয়তো চাইবে না। ঝুঁকি সম্পন্ন একটা দেশ, এবং যে দেশ এমন একটা বিশ্বের এমন একটা দেশ, এমন একটা সুপার পাওয়ার, যে দেশের উপর চোখ যায় তার সে দেশ থেকে ধোয়া ওঠে, সোজা কথা। তো এরকম একটা দেশের মার্সির উপর নিজের দেশকে তুলে দেওয়া, আমার মনে হয় এই সময়ে এইরকম একটা সিচুয়েশন হয়তো ইরানের তৈরি হবে না সাময়িকভাবে। সেক্ষেত্রে ইপ্তি, আমরা দেখছি যে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা আমরা আজকে পেলাম। তো বাংলাদেশিরা যারা রয়েছেন, প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের জন্য এখন মানে কি ধরনের নির্দেশনা রয়েছে, বা বাংলাদেশের এখন যে সরকার রয়েছে তাদের বা কি করণীয় রয়েছে এই মুহূর্তে? আমার কাছে মনে হয় যে সরকার আসলে কেমন অবস্থান নেবে, এটা শুধু এটা ভূরাজনৈতিক এবং কূটনৈতিক একটা বিষয়, এ বিষয়ে আসলে মন্তব্য করাটা বেশ কঠিন। তবে এই মুহূর্তে ওই সমস্ত দেশে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকতে বলা ছাড়া আমার মনে হয় আসলে তেমন কিছু বলার নেই। সেটাও নির্দেশনা দেওয়া হয়েছে সরকারেরও, যেহেতু ইভেন ফ্লাইটও বন্ধ, এবং ফ্লাইট বন্ধ এটার জন্য আসলে কোনো সরকারকে দোষারোপ করা যায় না। একটা ফ্লাইট এই সময় আসলে ট্রাভার্স করা বেশ বিপজ্জনক। ধরুন আপনি একজন লোককে সৌদি আরব থেকে বাঁচানোর জন্য তাকে বিমানে করে আপনি নিয়ে আসছেন 100 লোককে, এবং ওই অবস্থায় বিমানটা বিস্ফোরিত হয়, এটা তো আরো বিপজ্জনক। এর চেয়ে আপনি যে দেশে আছেন সে দেশে আপাতত সিকিউর জায়গায় থাকার চেষ্টা করেন, এটা আমার মনে হয় এই মুহূর্তে। মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, প্রবাসীদের তো একটা বিষয় রয়েছে, একই সঙ্গে বাংলাদেশে রেমিটেন্স এবং বাংলাদেশের বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে এই যুদ্ধ? এখানে আমি সবচেয়ে বড় পয়েন্ট আউট করবো রেমিটেন্স। এগুলো আসলে যুদ্ধটা কত বড় হয় এবং কত লম্বা সময় ধরে চলে এটার উপর ভিত্তি করে, কারণ একটা নিশ্চিত সময়ের আগ পর্যন্ত রেমিটেন্স প্রবাহে হয়তো খুব একটা ধাক্কা আসবে না, ইমিডিয়েটলি না। তবে সবচেয়ে বড় ইমিডিয়েট ধাক্কাটা আসবে যেটা গত প্রায় 2-3 মাস যাবতই যেই ধাক্কাটার একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গত জানুয়ারিতে যদি আমরা ক্রুড অয়েলের দিকে তাকাই, যে তেলের কথা আমি বারবার বলছি, হরমুজ প্রণালীর কথাও কিন্তু তেল এখানে একটা বড় ফ্যাক্টর। ভেনিজুয়েলা, সোজা কথা আমেরিকার বগলের নিচে ভেনিজুয়েলা থাকার কারণেই আমার মনে হয় মধ্যপ্রাচ্যকে এত ডিস্টেবিলাইজ করার মতো একটা স্টেপ আমেরিকা এই মুহূর্তে নিতে পেরেছে। মানে আমেরিকার জন্য এখন 7 তারা 1 লাইন, সো তারা সুযোগটা নিয়েছে। এবং ট্রাম্পের মতো এমন রিয়াকশনারি প্রেসিডেন্ট তারা অনেক বছর পায়নি। তো এই মুহূর্তে সেখানে যেসব লবিস্ট যারা চাচ্ছেন এই জিনিসগুলো হোক, বা ইসরায়েলি লবিস্টরা, তারা তাদের জন্য এটা এখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। সো তেলটা এখানে যেভাবে ফ্যাক্টর করবে, আপনার যেহেতু তেলের একক বাজার হয়তো আমেরিকা নিয়ন্ত্রণ করবে, সেক্ষেত্রে আপনার আমেরিকার মুখাপেক্ষী হতে হবে। আপনি চাইলেও তার সাম্রাজ্যবাদী আচরণ থেকে মুক্ত হতে পারবেন না। কিছুদিন আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি এ ধরনের কথা বলেছেন যে পৃথিবীতে এখন শক্তির রাজত্বই চলবে। মানে তারা গোপন করতে চান না যে তারা শক্তি দিয়ে বিশ্ব শাসন করতে চান। আর হরমুজ প্রণালী আমার জানা মতে ইরান এখনো পর্যন্ত অফিসিয়ালি বন্ধ করেনি, তবে ওই দিক দিয়ে কোনো জাহাজ চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। মার্কিন দুটো জাহাজে, অয়েল ট্যাঙ্কার এবং জাহাজে কোনো একটা কিছু এসে আঘাত করেছে এই ধরনের শোনা যাচ্ছে। হরমুজ প্রণালী যদি ইরান আটকে দেয়, তাহলে সবচেয়ে যে বিপজ্জনক বিষয়টা হবে, গোটা বিশ্বে এই মুহূর্তে প্রবাহমান মানে তেলের যে সাপ্লাইটা আছে তার প্রায় 20%ই সরাসরি আসে হরমুজ প্রণালী। এবং আমাদের যে এলএনজি, যেটা নিয়ে আমরা কিছুদিন আগেও সাফার করছিলাম, আমাদের যে রান্নার যে গ্যাস,
এবং এই ধরনের কিছু ব্যাপার এটার 1/3 ক্যারি করে হরমুজ প্রণালী দিয়ে। সো এখানে আমরা একটা বড় ধাক্কা আমরা দেখতে ধাক্কা পারি। একটা পাবো। অলরেডি জানুয়ারির 7 তারিখ যে ক্রুড অয়েলের দাম ছিল $55, সেটা অলরেডি এখন ফেব্রুয়ারিতে সেটা $67। যুদ্ধ এখনো মাত্র শুরু এবং এর মধ্যে $67 পৌঁছে গেছে এবং এটা ঊর্ধ্বমুখী। আমি কিছুক্ষণ আগে দেখলাম গ্রাফটা। তো এটা আসলে আমাদের জন্য ভালো সংকেত, মানে ভালো সিগন্যাল। না। তার কারণ যে আপনি আপনার কৃষি থেকে শুরু করে আপনার ফ্যাক্টরি প্রোডাকশন এবং সবকিছুতে আপনার এই ক্রুড অয়েলের ভূমিকা আছে, এমন এনার্জি প্রোডাকশন, আপনার বিদ্যুৎ, সবকিছুতে। তো এটা আসলে আমাদের লাইফে কত বড় ডেভাস্টেটিং প্রভাব ফেলবে। কয়েকটা কিছু মানুষের খেয়াল খুশির আক্রমণ, যে ওই মধ্যপ্রাচ্যকে একটু ডিস্টেবিলাইজ করি, ইরানকে একটু বাজিয়ে দেখি, এরকম ছোটখাটো খেয়াল খুশির বিষয়, এগুলো আমাদের জন্য লাইফ অর ডেথের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এটা এখনো পর্যন্ত অত খারাপ পরিস্থিতিতে পৌঁছায়নি, ওরকম তবে ইন্ডিকেশন। যুদ্ধ যদি মানে লং রান হয় সেক্ষেত্রে তো অবশ্যই বাংলাদেশের অর্থনীতি এবং একই সঙ্গে আমাদের বাজার, তেলের বাজার, রেমিটেন্স সবকিছুতে তো প্রভাব পড়বেই। যেটা আপনি হরমুজ প্রণালীর কথা বললেন, সেটি বন্ধ হলে তো আরো বেশি প্রভাব পড়বে। এতে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা লাস্ট প্রশ্ন করতে চাই। জাতিসংঘ বা আন্তর্জাতিক বা কূটনৈতিক তৎপরতা কি এই যুদ্ধ থামাতে পারে কিনা, বা ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধটার শেষ কোথায়? জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল সহ পৃথিবীর যেসব বড় বড় কি বলবো সামরিক জোট আছে, এই সামরিক জোটগুলোর একটা বড় অংশেরই সবচেয়ে বেশি পরিমাণ ফান্ডিং করে ইউএসএ, এবং ইউএসএ এর অনেকগুলো ফান্ডিংয়ে অলরেডি পুল করেছে, এবং সিকিউরিটি কাউন্সিল বা এরকম কিছু জায়গায় তারা ফান্ডিং কমিয়ে দিচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তারা বেরিয়ে যাবে, এই সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমি যদি আমেরিকাকে বা ইসরায়েলকে ঠেকাতে যাই, তাকে আমি ওয়ার্ন করতে পারি। আলটিমেটলি যেহেতু আমরা এখনো ডলারের উপর নির্ভরশীল সারা বিশ্ব, এবং ব্রিক্স ডলারের মতো কিছু ডলার উঠতে গিয়েও আমেরিকা চাপের কারণেই কিন্তু তারা পারেনি। মানে আমেরিকা এখনো পর্যন্ত ডলারকে তাদের সবচেয়ে শক্তিশালী একটা অর্থনৈতিক অস্ত্র হিসেবে ধরে রেখেছে। তো অনেক দেশই আমেরিকার বিপক্ষে যেতে হয়তো রাজি হবে না, কারণ হয়তো তারা সামনে উঠতে পারবে, কিন্তু যে একটা ইকোনমিক কলাপস হবে হয়তো 5 বছরের জন্য, কারণ ডলার থেকে সুইচ করতে গেলে ওই সময়টা তারা কিভাবে সামলাবে। তো জাতিসংঘ যদি অন্য কোনো দেশের থ্রুতে আমেরিকাকে চাপ দিতে না পারে, তাদেরকে হয়তো সহিংসতার দিকে যেতে হতে পারে, সেটা ইউরোপীয় ট্রুপ বা অন্যান্য দেশের ট্রুপ দিয়ে। কিন্তু সেই অস্ত্র, যে অস্ত্র কেনা হবে বা তার বড় একটা অংশের ফান্ডিংই তো আসে ইউএসএ থেকে। কারণ ইউএসএ যদি ফান্ডিং না করে, জাতিসংঘ লড়াই করবে কার বিপক্ষে? এবং ইউএসএ টা জানে বলেই তাদের আচরণটা হলো যে জাতিসংঘের কথা শুনতে আমরা বাধ্য নই। না হয় আপনি একবিংশ শতাব্দীর প্রায় 1/4, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে আপনার 80 বছর আগে। এই 80 বছর পরে এসে আপনি এই ধরনের সোজা কথায় নাজি মতাদর্শের মতো কিছু কথাবার্তা আপনি বলবেন যে আমরাই সেরা বিশ্বে এবং আমাদের শক্তি আমরা প্রকাশ করব, গোটা বিশ্বে আমেরিকার রাজত্ব থাকবে। যেই কাজটা হিটলার করতে চেয়েছিলেন, সে জার্মানদের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে। মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এটি কিন্তু শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যুদ্ধ মানে কিন্তু শুধু প্রাণহানি নয়, এই যুদ্ধের উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি, বিশ্বের জ্বালানি বাজার এবং একই সঙ্গে ভূ রাজনীতিতে। এই যুদ্ধ আসলে কখন কিভাবে থামবে সেটি হয়তো বা সময়ই বলে দেবে। তবে আমাদের প্রত্যাশা যুদ্ধ নয়, শান্তির পথে ফিরুক বিশ্ব, এবং সেটি দেখার জন্য নিশ্চয় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে সংঘাত নয়, শান্তি ফিরে আসুক। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নিউজের সাথেই থাকবেন সব ধরনের আপডেট এবং সর্বশেষ খবর জানবার জন্য। সবার জন্য শুভকামনা এবং সবাইকে শুভরাত্রি।